1971 সালের 25শে মার্চের সেই ভয়াল রাতে যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলার বুকে, অপারেশন সার্চলাইটের নামে ঢাকায় নেমে এসেছিল তারা জনগণের উপর ভয়ঙ্কর সব অস্ত্র হাতে নিয়ে, স্বয়ংক্রিয় অস্ত্রের ঝনঝনানিতে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা। সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পিলখানা কিংবা পুলিশ লাইনের মতো যে সমস্ত জায়গায় তারা হামলা করেছিল, তার মধ্যে ঢাকা শহরের বিভিন্ন বস্তি এলাকা যেমন ছিল, তেমনি ছিল বিভিন্ন আবাসিক এলাকা। এর অন্যতম একটা ছিল পুরান ঢাকার নারিন্দা অঞ্চল, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করেছিল শ্রী শ্রী মাধ্য গৌড়ীয় মঠে। আমরা জন ইতিহাসের সন্ধানে আজকে এসেছি সেই গৌড়ীয় মঠে, নারিন্দায়, এবং সেদিনের সেই হামলার প্রত্যক্ষদর্শী এই পার্শ্ববর্তী শাহ সাহেব লেনের বাসিন্দা সুবলচন্দ্র দাসের সাথে আমরা এখন কথা বলবো। সুবলদা, 25শে মার্চের সেই ভয়াল রাতে আপনি তো এই শাসাব বাড়ি লেনে ছিলেন, শাসাব লেনে, শাহ সাহেব লেনে। তো এই যে আপনার মন্দিরের পার্শ্ববর্তী, গৌড়ীয় মঠের পার্শ্ববর্তী এই যে লেন, এই এলাকাটা তো হিন্দু প্রধান এলাকা ছিল তখন, হ্যাঁ? তো সেই এলাকায় সেদিন কি অবস্থায় ছিলেন আপনারা, কি দেখেছেন? আমরা প্রথমে গোলাগুলি আওয়াজ, কিভাবে গোলাগুলি আওয়াজ কোথা থেকে? তখন রাত কটা বাজে অনুমান? রাত্র 12টা। 12টার আগে আগে না পরে? তখন কিভাবে না, বাজির আওয়াজ, বাজির আওয়াজ এত হতে পারে না। ছাদে উঠে দেখে না গোলাগুলির আওয়াজ, পরে হইচই, মাগো বাবাগো চিৎকার। সেটা কত দূর থেকে? সেটা আমরা রাত্র ভরিতে তখন তো ঘুম নেই। আচ্ছা আচ্ছা, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই একটা শব্দ, আর গোলাগুলি সমান হয়েছে। শব্দ কি চারদিক থেকে আসছে? চারদিক থেকে আসতেছে। তার মানে শহরের বিভিন্ন জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করতেছে। আচ্ছা, তাদের দিকে থেকে আসে, নিচে আসে, একবার উপরে যায়, একবার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওখানে শান্ত ঘরে থাকো, বাইরেও না। আশেপাশে থেকে লোকজন চিনি। পরদিন দেখে রাত্র ভোর হলো। তা আপনারা কি রাতে বাড়ি থাকলেন না রাতে আপনারা বাড়ি থেকে চলে গেলেন? রাত্রে বেরিয়ে বাড়িতেই ছিলাম। কোথায়? বাড়িতেই ছিলাম। সারা রাত বাড়িতেই ছিলাম। সেই ভীত অবস্থায় সারা রাত বাড়িতেই অবস্থা বাড়িতে কাটাইছি। ভোর হয়েছে, পরে এই খোঁজখবর নেই কোথায় কি হয়েছে, লোক শূন্য। যাকে দুই একজন দেখি তাদেরকে জিজ্ঞেস করি কি ব্যাপার, এ শোনাও নাই, টের পাও নাই। সারা রাত্র গুলিগোলা, অনেক লোক মেরে ফেলছে। এই যে আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও শব্দ, হ্যাঁ কিন্তু পেয়েছি। কি ব্যাপার, এসব পাকিস্তানিরা করতেছে। আর ঘরে ঘরে খোঁজ করতেছে, হিন্দু কিদার হায়, হিন্দু কিদার হায়। এটা কারা খোঁজ করছে? বিহারিরা। বিহারিরা? হ্যাঁ। তারা সেখানে যদি হিন্দুকে পাচ্ছে তাহলে কি করছে? আক্রমণ করে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যেয়ে হত্যা করছে? নিশ্চয়ই হত্যা করেছে। হ্যাঁ, ধরে নিয়ে গিয়ে তো ছাড়ে না। আর বাড়িঘর দখল করতে শুরু করেছে? তখন বাড়িঘর দখল হয়নি, তখন তো হোলাহল, মানে কোলাহলের উপরে। তো আপনারা কি পরে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন? তারপরে বাড়ি ছেড়ে আমরা ওই সেন্ট জোসেফ স্কুলে নিয়ে আশ্রয় নিই। আচ্ছা, কতজন? আপনার পরিবারের সবাই? সবাই, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই? সবাই একদম খালি বাড়ি রেখে আমরা সেখানে আশ্রয় নিই। ওখানে আপনাদের পাড়া প্রতিবেশীরাও অনেকে চলে অনেকে চলে গেছে। আপনারা সেন্ট জোসেফ স্কুলে কতজন আশ্রয় নিয়েছিলেন অনুমান? সেন্ট জোসেফ স্কুলে বহু লোক। তাও হবে, কত হবে? এই 400-500 কম না। 400-500 মানুষ যে সেন্ট জোসেফ স্কুলে আছে। ওখানে আমাদের এই পাড়ার, ঋষিপাড়া, মনির হোসেন, এগুলি সবাই দিয়ে ওইখানে সেন্টার নিয়েছে। আপনাদের এই পাড়া ঋষিপাড়া, তারপরে মনির হোসেন লেন, এসব সবাই ওইখানে গিয়ে শেল্টার নিয়েছে। ওখানে কি আপনার মানে হিন্দু মুসলমান সবাই আশ্রয় নিয়েছে? এবং সেটা তো একটা মানে চার্চ, হ্যাঁ, মানে সেন্ট জোসেফ স্কুল তো চার্চের দ্বারা পরিচালিত। তো সেখানে আপনারা ভাবলেন যে বোধহয় যাজকরা আপনাদেরকে রক্ষা করতে পারবে। আচ্ছা।
তো সেখানে যে কি হলো তারপরে? তো ওখানে কয়েকদিন ছিলাম, থাকার পর এখানেও নিরাপদ না। অনেকে বলে তোমরা এখনো আছো, যাওনি কোথাও। আচ্ছা আচ্ছা। অনেকে যারা যারা সেটা নিতে বল যে পারো তো এখনই গ্রামে নিয়ে আশ্রয় নাও। যখন 25শে মার্চের রাত পার হলো, তারপরে 26শে মার্চ বা 27শে মার্চে আপনি ঢাকা শহরে বেরোননি? হ্যাঁ, বেরিয়েছি, দেখছি। কি দেখেছেন? খোঁজ খবর নিয়েছি। এখানে মঠের পাশে, এই পাশে নারেন্দ্র দিকে বেশ আমরা প্রায় 14-15টি লাভ করে দেখেছি। 14-15টা পড়ে থাকতে দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরা এরা এগুলো কাদের লাশ? এই সব বাঙালিদের লাশ। সব বাঙালিদের লাশ। আচ্ছা আচ্ছা। মানে হিন্দু মুসলমান সব নাকি সেটা বলতে পারবেন না? মৃতদেহ তার বোঝা তখন তার বলা যায় না মৃতদেহ। তো তারপর আপনারা সেই লাশগুলোকে পড়ে থাকতে দিয়েছেন। লাশ কি সারাদিন পড়েছিল? আমরা দেখে চলে গেছি, তারপরে কি করেছে এরা গাড়ি ধরে নিয়ে গেছে। পরবর্তীতে তারা গাড়িতে উঠে নিয়েছে। আচ্ছা, তারপরে আপনারা তো আশ্রয় নিলেন যে সেন্ট জোসেফ স্কুলে, এবং পরে তো কয়েকদিন পরে, তাহলে এপ্রিল মাসের গোড়ার দিকে হবে নাকি? হ্যাঁ, আপনারা কাঞ্চন চলে গেলেন। তারপরে কাঞ্চনে কতদিন ছিলেন? 1 মাস 8 দিন। 1 মাস 8 দিন ছিলাম। তারপরে কোথায় গেলেন? ওখান থেকে চলে গেলাম আবার নাগরী, বলে নাগরী, কেটুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে চলে গেলাম, ওখানে ছিলাম 1 মাস 27টা দিন। তারপরে সারা বছরটাই কি আপনারা এরকম ভাবেই এইভাবেই কাটাইছি, এই বিভিন্ন গ্রামে কাটিয়েছেন? আচ্ছা, কেন এভাবে গ্রাম থেকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাচ্ছেন? প্রাণের ভয়। প্রাণের ভয়, মানে কি ওই জায়গায় আবার আক্রমণ হচ্ছে? হ্যাঁ। আমরা জানি 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু দেশের মধ্যে যে কত কোটি মানুষ অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়ে পালিয়ে বেরিয়েছেন তাদের হিসাব তো কেউ কখনো নেয়নি। তো সেই দেশের ভেতরে 1971-এ গোটা বছর জুড়ে যারা উদ্বাস্তু ছিলেন তাদের একজন সুবল চন্দ্র দাস, তার সাথে আমরা কথা বললাম। আমার মনে পড়ছে 1971-এ দেশের ভেতরের এই অভ্যন্তরীণ উদ্বাস্তুদের একজন আমিও ছিলাম। আচ্ছা সুবলদা, আপনি তো বলছিলেন যে 71 সালে এই যে কিছু নন বেঙ্গলিরা তারা আপনার হিন্দু কিধার বলে বাড়ি বাড়ি সার্চ করতে শুরু করলো আপনাদের এই নাদিন্দা এবং আশেপাশের এলাকায়। এরা কারা? এর মধ্যে প্রধান ছিল ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস। সে ছিল খুবই খারাপ লোক। সে প্রতিটা বাড়ি বাইরে থেকে বিহারি এনে আমাদের পাড়াগুলি দখল করেছে। এই আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইদ্রিস। এইটা কোন সময়টায়? এটা ওই 25শে মার্চের পরে, একদম 25শে মার্চের পরে পরে? পরে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দ্বিতীয়ত খোঁজ খবর নিয়েছে। তো আমি আবার একটু দৌড়দৌড়ি করতাম ওই ওসির সাথে, এসডিওর সাথে, এবং এমনকি মিলিটারি ক্যাম্পও ধরেছি, গেছি। এর দেখে দেখে শুনে শুনে সে ডিক্লেয়ার দিয়েছে আমাকে রাস্তা ফেলে জবা করবে। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহর রহমত, আবার আমার সামনেই তাকে মারছে। আফটার লিবারেশন আচ্ছা আচ্ছা। আমার সামনেই তাকে মারা হয়েছে। আচ্ছা, তার আগে একটু শুনে যে ইদ্রিসের পরিচয় কি ছিল, সে কি করতো? ইদ্রিসের পরিচয়, সে খারাপ লোক ছিল। তার গুলিস্তানের দোতলার উপরে তার আইসক্রিমের শোরুম ছিল। আচ্ছা আচ্ছা, আইসক্রিমের শোরুম ছিল। তাছাড়া দিলকুশাতে তার একটা আবাসিক হোটেলও ছিল। আচ্ছা আচ্ছা, আবাসিক হোটেলের নাম মনে আছে? নাম মনে নেই, গেলে দেখলে চিনব, পরিচয় দেব। আচ্ছা আচ্ছা। তো সে আপনার এই পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে ছিল। তার বাড়ির জাস্ট পশ্চিম পাশের বাড়িতে কয়েকজন হিন্দু ওখানে আশ্রয় নিয়েছিল। সে সেখানে গিয়ে পর্যন্ত হানা দিয়েছে। সেখানে হানা দিয়েছে, পরে সেখান থেকে সব ছুটে ছুটে গেছে। মানে সে খারাপ চরিত্রে যদ্দূর হতে হয়। তার মানে সে হচ্ছে আপনার পাকিস্তান হানাদার বাহিনীর শুধু সহযোগী না, সে হচ্ছে একজন দখলদার, এবং সে হচ্ছে আপনার হত্যাকারীদের একজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তার পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত? তার পরিণতি হয়েছে ওই লিবারেশনের পরে মুক্তিযোদ্ধারা তাকে ক্ষমা করে নাই, মুক্তিযোদ্ধা তারা মেরেছে, এবং সেটা আমার চোখের দেখা। এই সামনে আমরা যে বাড়িটা হাতের বাঁ পাশে পাবো, সেই বাড়িটাই ছিল আপনার সেই দখলদার বিহারি ইদ্রিস আলীর বাড়ি, যে এই এলাকায় বিভিন্ন বাড়িঘরগুলো, এই যে আমরা যে পথ দিয়ে এলাম সে বাড়িঘরগুলো তারা দখল করেছে। এবং তার সাথে কিন্তু কিছু বাঙালি দখলদারও সেদিন যুক্ত হয়েছিলেন, এবং তারা সেদিন এই বাড়িঘরগুলো থেকে, যারা মূলত হিন্দু এলাকা ছিল এটা, এবং হিন্দুর পাশাপাশি যে মুসলিম এলাকা,
এই যে সেই বাড়ি 70 নম্বর শাসাব লেন। সুবলদা, আপনি বলছিলেন যে ইদ্রিস পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এখানে কোন একটা বাড়িতে, এই বাড়িটায় আশ্রয় নিয়েছিল। আচ্ছা, মুক্তিযোদ্ধারা এখানে এসে তাকে সন্ধান করে। করার পরে তার সে এখান থেকে পালিয়ে এই দিকে যাচ্ছিল আর কি। না, সে তো ধরেন এই বাড়ি থেকে বেরোলো কিভাবে, তাকে বের করলো কিভাবে? উপর থেকে সেল মেরেছিল, উপর থেকে সেল মেরেছে মুক্তিযোদ্ধারা। তারপরে প্রাণের ভয়ে সেই দরজা খুলে দৌড়িয়ে পালাতে দিয়েছিল এই দিকে। আচ্ছা, মানে এই বাড়িটা, এই টিনের বাড়িটা, এই বাড়িটার থেকে তাকে আপনার সেল মারে। সেল মেরে তাকে তখন সে প্রাণের ভয়ে এই দরজা দিয়ে বেরোয়, দিয়ে তারপরে সে এদিক দিয়ে পালিয়ে যাচ্ছে। এই দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই সামনে কি কোনো মসজিদ আছে? হ্যাঁ, মসজিদ আছে। মানে তার লক্ষ্য ছিল মসজিদে যে আশ্রয় নেওয়া। তো সেই মসজিদের দিকে যখন পালিয়ে যাচ্ছিল তখন সেখানে মুক্তিযোদ্ধারা পায়ে লেগে সে পড়ে যায়। সেই দুর্ধর্ষ ইদ্রিস আলী। খুলবো আমি, খুলে অসুবিধা পরিচিত। আচ্ছা, তো তারপরে ওখান থেকে টেনে হিচড়ে নিয়ে আসে, তাকে এই গলির মধ্যেই, তাকে ওই বাড়ির ভিতরে তাকে হত্যা করা হয়। এই সেই বাড়ি, আগে সব ওয়াল টল কিছুই ছিল না, একদম ওপেন ছিল। ওই বাড়িতে শেল্টার নিয়েছে। এই বাড়িতে যখন শেল্টার নিয়েছে তখন মুক্তিযোদ্ধা টের পেয়ে সেল করাতে সেই গেট দিয়ে বেরিয়ে এখান থেকে পালাতে দিয়েছিল। তখন গুলি করাতে পায়ে গুলি লেগে পড়ে গেছে। পরে তারা টেনে এসে এখানে ফেলে বল্লম দিয়ে টেটা দিয়ে তাকে এই করে আঘাত করে মেরেছে। সে কি রাজাকার বাহিনীর সদস্য ছিল? ইদ্রিস হতে পারে, তারা সে সব জানতো এবং সব খোঁজ খবর নিত। ওই শাসা বাড়ির পশ্চিম পাশে আত্মীয়, ওই বাড়িতে খোলা জায়গা তো অনেকে শেল্টার নিয়েছিল সঞ্জিত স্কুলের পাশেই। পরে দেখাইছে যে এই বাড়িতে এগুলি সব এরকম ছিল আর কি। আচ্ছা, তো আমরা এতক্ষণ সুবলদার কাছে শুনছিলাম ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়ের কথা, যেভাবে বাঙালিরা অত্যাচারিত হয়েছে, যেভাবে নির্যাতিত হয়েছে, হত্যার শিকার হয়েছে, তেমনি কিন্তু সেই মরণপণ সংগ্রামে তাদেরকেও বধ করেছে মুক্তিযোদ্ধারা। সেরকম এক দুর্বৃত্ত, তার সম্ভবত সে রাজাকার বাহিনীর সদস্য ছিল, তাকে বধ করার সেই বিবরণ আমরা শুনলাম। সেটা সংগঠিত হয়েছিল এই জায়গাতে, শাসাববাড়ি লেনের এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গায় মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে তাকে হত্যা করা হয়। এবং এখনো সেই বাড়িতে তার পরিবার বসবাস করছে। এবং আমরা এরকম কথাও শুনেছি যে তার যে জীবিত সন্তান সে এখন বঙ্গভবনে চাকরি করে। তো এটা কিভাবে সম্ভব হয়? এটা বোধহয় কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। এটা তো বঙ্গভবনের নিরাপত্তাকেও পর্যন্ত প্রশ্নবিদ্ধ করতে পারে। মুক্তিযুদ্ধের জন ইতিহাসের সন্ধানে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ৭১-এর অভিজ্ঞতা লিপিবদ্ধ করার অভিপ্রায়ে আজ একজন জন ইতিহাসের ইতিহাসকার হিসেবে আজ এসছি পুরনো ঢাকার নারিন্দার শাহ সাহেব লেনের ধোপাপাড়ায়। এবং আমরা কথা বলবো এই পার্শ্ববর্তী শাহ সাহেব লেনের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইলা দাসের সাথে। তো আপনার কাছে প্রথমেই শুনতে চাই যে ৭১-এর ২৫শে মার্চে এই এলাকায় কি হয়েছিল? ২৫শে মার্চে সেই কালো রাত্রিতে আমরা তখন ভয়ে কি হয় এরকম একটা মনোভাব নিয়ে সকলেই ঘরের মধ্যে বদ্ধ ছিল। সেই রাত্রে শব্দ পেয়েছি, চারিধারে বোমাবাজি হচ্ছে, বোমবিং হচ্ছে, সেই শব্দ পেয়ে গুলি বর্ষণ হচ্ছে, সেই সব পেয়ে আমরা ঘরেই ছিলাম সেই রাত্রে। ২৬শে মার্চ অবজার্ভ কারফিউ ছিল, তখন কারফিউ থাকাতে আমরা ঘর থেকে কেউ বেরোতে পারিনি। ২৭শে মার্চ কারফিউ যখন ছাড়লো তখন আমার হাজব্যান্ড এই পুরান ঢাকা তথা কোর্ট কাচারি ওখানে যে দেখলো কি পরিস্থিতি,
ওখানে কোর্ট কাচারির যে দৃশ্য দেখলো, ইংলিশ রোডের উপরে যে লাশের উপরে লাশ রাখলো দেখা, তারপর ওই যে পুলিশ। আপনার স্বামীর নাম কি? নিশিকান্ত দাস, উনি একজন মুক্তিযোদ্ধা ছিল, উনি ডাক বিভাগে ডাক ছিল, অফিস সুপারিনটেন্ডেন্ট ছিল। আচ্ছা, তো নিশিকান্ত দাস, উনি কি দেখলেন সেটা আপনি? ওই যে বলতেছি, তখন উনি দেখে আসলো যে কোর্টের যে পুলিশের গারদ আছে সেখানে দেখলো যে পুলিশ যেভাবে মশারির নিচে ঘুমিয়েছিল সেভাবে গুলি বর্ষণ করছে, সেভাবে পড়ে আছে। এই সমস্ত দৃশ্য দেখে লাশের উপর লাশ দেখে আমাদের আসলে বললো যে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, এই কার্ফুল লেগে যাবে আর বেরোতে পারবে না। তখন আমি এক পায়ে আমার ছেলে মেয়ে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেলাম, আমরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে পরে কিছুদিন পরে আমি আসলাম এখানে বোরখা মাথায় দিয়ে। বোরখা পরে এলেন? হ্যাঁ, বোরখা পরে আসলাম। আসার দেখি আমাদের বাড়িতে ই করলো, বিহারি দখল। আমাদের বাড়ি কেন, পাড়া বাড়ি, এই বাড়ি তো যেখানে বসে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, তা এই বাড়ি তো বিহারি দখল করছে। আমি যখন বোরখা পরে এলাম, যে প্রথমে আমার বাসায় ঢুকে দেখি বিহারির বউরা করতেছে, যে পিড়ি কাঠ এসব কাটতেছে ঘরের ভিতরে, ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথাকার লোক? বলে আমরা মিরপুরে। তোমাদের এখানে কি আগে তো দেখি না তোমাদের। আমি উর্দু বলতে, তো कहाँ का आदमी है? क्या हम लोग मीरपुर का है। क्या कैसे तुम यहाँ पर कैसा? और हम लोग को ঠাটের বাজার হাক্কা নামে একজন বড় গুন্ডা ছিল, সে আনে দিছে। বলে কে বলা? বলে ও বলতো যে টিক্কা খানা আমার পর যখন যুদ্ধ থেমে যাবে, গোলমাল কমে যাবে, তখন আমাদেরকে টিক্কা খানা এটা লিখে দিবে। ইতিহাসের বড় এক দুর্ভিক্ষের কথা আমরা শুনছিলাম। ইলা দাস আমাদেরকে বলছিলেন যে 25শে মার্চের পরে 27শে মার্চে যখন তারা ঢাকা ছেড়ে বাইরে চলে গেলেন এবং তারপরে যখন তিনি ফিরে এসছেন বাড়িঘরের কি অবস্থা জানার জন্য বোরখা পরে, তখন তিনি এসে দেখলেন যে তার বাড়ি দখল করেছে এবং এলাকা দখল করেছে বিহারি দখলদাররা। এবং নিশ্চিতভাবে এখানকার যে মুসলমান যে জনগোষ্ঠী ছিলেন, যারাও অনেকে তখন বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন, তাদের বাড়িঘরের উপরও এই দখল কায়েম করেছে হাক্কার মতো গুন্ডা এবং দেশ বিরোধীরা, যারা পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষাবলম্বন করেছিল সেদিন। তো তারপরে কি হলো? ওদের সাথে আর কি কথোপকথন হলো আপনার? পরবর্তীবারে আমাকে একজনে ইশারাতে বলল যে আপনি এখান থেকে চলে যান, যদি টের পায় আপনাকে মেরে ফেলবে। তা আমি এখানে আর বেশি কথা বললাম না, আমি তো চলে গেলাম মুক্তিযুদ্ধে। আচ্ছা, আমরা একটা ঘটনা কথা শুনছিলাম যে সুফিয়া কামাল, তিনি পরম শ্রদ্ধেয় সুফিয়া কামাল, তার বাড়ির কাপড় ধুতেন যিনি রাধেশ্যাম, যার বাড়ি সম্ভবত এই পাশেরটাই, তিনি মানে যখন এখানে 25শে মার্চ রাতে হামলা হলো, সে খবর তো ঢাকা শহরে পৌঁছে গেছে এবং সুফিয়া কামাল যখন জানলেন, তিনি তার 2-3 দিন পরে সেই যখন লোকজন ঢাকা শহর ছেড়ে পালাচ্ছে, তখন তিনি এসছিলেন এবং এসে রাধেশ্যাম সহ এখানকার মানুষজন কেমন আছে সেটা দেখতে এসেছিলেন। এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? এভাবে আসছিলেন, এসে সব নিয়ে গেলেন, বলে উনি সব দেখে ওনাদের কিছু কথাবার্তা শুনে গেলেন। শুনে গিয়ে উনি বললেন যে এখন তো সবারই একই অবস্থা, কি করা যায়, এখন আপনারা সেফ সাইড পর্যন্ত থাকেন, নাহলে তো বাঁচতে পারবেন না। উনি আশ্বাস দিয়ে গেল, পরে খোঁজ খবর নিয়েছে। এবং আমরা জেনেছি যে কবি সুফিয়া কামাল, তিনি শুধু এদেরকে দেখেই গেছেন তা নয়, তিনি সেই দুঃসময়ের মধ্যেও সাথে করে কিছু খাবার নিয়ে এসেছিলেন। কারণ এখানে তো সেই মানে সেই দুঃসময়ে সেদিন এইখানে যে শিশুরা নিরন্ন ছিল, তাদের মুখে অন্তত সামান্য কিছু খাবার তুলে দেওয়ার জন্য তিনি কিছু খাবারও সাথে করে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে যে 25শে মার্চে গোলমাল লাগার পর 26শে মার্চ রাতে এখানে আমাদের একটা স্কুল আছে, কারিগরি সেন্ট জোসেফ বিদ্যালয়, সেই স্কুলে আমাদেরকে আশ্রয় কেন্দ্র করেছিল। সেখানেও নানা রকম গুন্ডারা আক্রমণের ভয়ে তারা
ওই বাড়িটার চারিধারে ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছিল যাতে কেউ আক্রমণ করে ঢুকতে না পারে। পরবর্তীকালে তারাও ভয় পেয়ে গেল, তাদেরকে ভয় দেখালো। তখন ওনারা বলে দিলেন যে আপনারা এখন যার যার জায়গা মতন থাকেন, তা না হলে আমরা আপনাদের রক্ষা করতে পারবো। তো আমরা জেনেছি যে এই ধোপাপাড়ার সেখানে কিন্তু কেউ কেউ প্রাণ দিয়েছেন, অনেকেই বা প্রায় সবাই এখান থেকে আসলে স্থান ত্যাগ করে চলে গেছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে। কেবলমাত্র একটি পরিবার শেষ পর্যন্ত ছিলেন, কেননা তাকে জোর করে রাখা হয়েছিল, প্রাণের ভয়ে তাকে থাকতে বাধ্য হয়েছিল, কেননা তার উপর দায়িত্ব অর্পিত হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাপড় চোপড় পরিষ্কার করার। সালের 25শে মার্চ রাতে যে হত্যাযজ্ঞ হয়েছিল ঢাকা শহরে, সেই লাশ কিন্তু তার পরের দিন কিংবা তার পরের দিন সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী উদ্যোগ নেয় এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তাদের কাছে যে হানা দিয়ে তাদের থেকে লোকজনকে ধরে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে লাশ পরিষ্কার করানো হয়। বহু জায়গায় এভাবে ট্রাকে ট্রাকে তারা লাশ তুলেছেন এবং তাদেরকে আবার তাদেরও অনেককে কিন্তু পরবর্তীতে হত্যা করা হয়েছে, যেন তারা এই যে হত্যাযজ্ঞের যে সাক্ষী তারা, সে যেন সাক্ষী তারা কোথাও না দিতে পারেন, সাক্ষ্য যেন কোথাও না দিতে পারেন, সেজন্য সে সমস্ত পরিচ্ছন্নতা কর্মীদের হত্যা করা হয়েছে। তো আপনারা তারপরে আপনি ঢাকা শহরের সে সময়ের পরিস্থিতিটাকে যদি একটু বর্ণনা করেন, আপনারা কি শুনেন? তখন লাখ লাখ লোক ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তখন তো ঢাকা শহর ছোট ছিল, লাখ লাখ লোক পরিবার সব শহর চলে যাচ্ছিল। আমি আমার পরিবার দিয়ে যখন আসছিলাম, একদিনকে ঘটনা বলি, এই সদরঘাট এই স্থানে আমি যখন আসছিলাম তখন আমার কিছুটা ক্যামোফ্লেজ করেছিলাম, মুখে কিছুটা কালির দাগ টাগ, কেউ যদি ধরে আমি বলতাম হয়তো গ্যারেজে কিংবা নদীর উপরে শ্রমিকের কাজ করি। এটি নিজেকে এইভাবে সাজে আমি আসছিলাম, তখন দেখি এইখানে পাকিস্তান আর্মি খাকি পোশাক পরে। আমি একটু বলি যে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সদরঘাটে, এটা হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে। 1835 সালে প্রতিষ্ঠিত এই ঢাকা কলেজিয়েট স্কুল একদম সদরঘাটের একদম কাছাকাছি জায়গায়, এই সদরঘাটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনি এটার কথা বলছেন? এটাই কথা বলতেছি। হ্যাঁ, মূল শহরের বাণিজ্যিক এলাকা ছিল এটাই পাকিস্তান আমলে, পরবর্তীকালে নিউ মার্কেট হয়েছে, কিন্তু এটাই ছিল ওল্ড টাউনের মধ্যে প্রসিদ্ধ স্থান। এখন আমি যখন আসলাম দেখি কিছু খাকি পোশাক পাকিস্তান আর্মি, বেলুচ হবে অল্প বয়সে, কিছু লোকদের বলতেছে এই লুটো লুটো। বেলুচ হবে, পাঞ্জাবিও তো হতে পারে। পাঞ্জাব, হ্যাঁ, মানে বেলুচ, পাঠান, পাঞ্জাব আর্মি, পাকিস্তানি আর্মি তারা আসছিল, আইসা বলল লুটো। এখানে কিছু স্থানীয় জনগণ তারা দোকান ভাঙ্গা এবং দোকান লুট করার পায় তারা করতেছিল, তখনই তাদেরকে পিছন থেকে তারা গুলি করে অনেককে ফেলে দেয়। আমি দূর থেকে অবলোকন করলাম। আপনি তখন কোথায় দাঁড়িয়েছেন? আমি তখন ওই যে কলেজের স্কুলের সামনে, কলেজ স্কুলের সামনে গেটে ওখানে দূর থেকে দেখে গোলাগুলি যখন করছে, দু একজন পরে যাচ্ছিল, তখন আমি এখান থেকে চলে যাই। এটা করার মূল কারণ ছিল যে গোটা বিশ্বকে দেখার জন্য যে যে হত্যাগুলো হলো, মাস কিলিং, এটা তারা লুটেরা এবং মিসক্রিয়েন্টদের হত্যা করা হচ্ছে, এটাকে গোটা বিশ্বকে ভুল একটা আমাদের সম্বন্ধে ভুল ধারণা দেওয়া, এবং পাকিস্তান তারা যে একটা সবসময় অপকর্মের একটা বহিঃপ্রকাশ, যে তা আমাদের মিথ্যা দিয়ে সত্য প্রকাশ করার একটা পায়, তারা সত্যকে মিথ্যা বলা। মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ ভাইয়ের কাছ থেকে আমরা এই সদরঘাটে পাকিস্তান বাহিনী কর্তৃক স্থানীয় মানুষকে লুট করার জন্য উদ্বুদ্ধ করা এবং তারপরে তাদেরকে গুলি করে মারার যে কাহিনী শুনলাম, সেটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে 1971 সালে পাকিস্তানি সরকার বিচারপতি হামিদুর রহমানের নেতৃত্বে যে
তদন্ত কমিশন গঠন করেছিল তার কথা। আসলে পাকিস্তান হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই হত্যাযজ্ঞর পক্ষে তারা নানা যুক্তি তৈরি করার চেষ্টা করেছে এবং কিছুটা খোঁড়া যুক্তি তৈরি করার তাগিদ থেকেই কিন্তু তারা এই ধরনের কাজটা করেছে যে তারা লুট করতে বলে আবার পেছন থেকে এরকম কয়েকজনকে হত্যা করেছে, কিন্তু আসলে এর আড়ালে তারা তাদের গণহত্যাকে আড়াল করতে চেয়েছে। কিন্তু এই যে অপচেষ্টা, এই চেষ্টা তো অপচেষ্টায় পরিণত হয়েছে, কারণ ৭১-এর গণহত্যা যে ব্যাপক বিশাল ঘটনা, পৃথিবীর ইতিহাসে এরকম গণহত্যা খুব বিরল। বিশেষত যে মাত্র ৯ মাস সময়কালের মধ্যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, এরকম গণহত্যা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। মুক্তিযুদ্ধকে জানো ১৫৪তম পর্বের কুইজ। ৭১ সালে কত তারিখে বিউটি বোর্ডিং এ হামলা হয়? এ ২৬ মার্চ, বি ২৭ মার্চ, সি ২৮ মার্চ, ডি ২৯ মার্চ। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ১৫৩তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, জয়দেবপুর চৌরাস্তায় প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় কত তারিখে? সঠিক উত্তর ডি ১৯ মার্চ। এই পর্বের বিজয়ীরা রফিক উদ্দিন, রনি, আনোয়ারুল। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। ১৯৪৯ সালে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠার হওয়ার সময় থেকেই এটা ছিল কবি, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্রকার, সাংবাদিক সকলের একটা প্রাণকেন্দ্র। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, দেবদাস চক্রবর্তী কিংবা আমিনুল ইসলাম বা মোহাম্মদ কিবরিয়া বা মুর্তজা বশিরের মতো প্রথিতযশা মানুষেরা, কিংবা কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিৎ রায়চৌধুরী, এদের মতো মানুষেরা এখানে এসছেন। তারা এখানে কেবল যে থেকেছেন তা নয়, তারা এখানে পরস্পরের সাথে মত বিনিময় করেছেন। তাদের আড্ডা ছিল একটা সৃষ্টিশীলতার প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র স্বাভাবিকভাবেই টার্গেটে পরিণত হয়েছিল এবং এটা যে পূর্ব পরিকল্পিত একটা আক্রমণ ছিল সেটা বোঝা যায় যে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পরপরই আমরা দেখি যে ২৮শে মার্চ সকাল ১১টায় এই বিউটি বোর্ডিংয়ে হানা দেওয়া হয়। এই বিউটি বোর্ডিংয়ের স্বত্বাধিকারী, যার ছত্রছায়ায় এখানে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে এটা পরিণত হয়েছিল, সেই প্রহ্লাদচন্দ্র সাহার সন্তান তারক সাহা, তার সাথে আমরা এখন কথা বলবো। তারক, আপনি তো তখন খুব ছোট ছিলেন। আমি ছোট ছিলাম তখন আপনার বয়স কত? ৬-৭? ৬-৭। ২৫শে মার্চ রাত্রে যখন পাক আর্মিরা রাস্তায় নেমে পড়ে, আমরা কাছাকাছি একটা ভাড়া বাসায় থাকতাম। তো বাবা প্রতিদিন রাত্রে বোর্ডিং বন্ধ করে কিছু খাওয়া টাওয়া বাঁচলে টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যেতেন। তো সেই দিন যখন রাত্রে গেলেন এখান থেকে, রাস্তায় বাবাকে ২-৩ বার চেক করেছে। তো তখন ১২টার উপরে বাজে, ১২:৩০ মতো হবে। তখন বাবা বলল যে আমরা আপাতত একটু দূরে যাই, তারপর পরে না হয় ভেবেচিন্তে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। কাছাকাছি আমাদের মামা বাড়ি ছিল। তো ২৭ তারিখে আমরা মামা বাড়িতে গেলাম। ২৭ তারিখ রাত্র পার হলো, ২৮ তারিখে কার্ফু শিথিল করলো সকালে। তখন বাবা বাড়ি থেকে বিদায় নিয়ে এলো, বলল যে বোর্ডিংয়ে কিছু স্টাফ আছে, বোর্ডার আছে, অনেকের কিছু টাকা পয়সাও আছে, যার যেটা পাওনা তাদেরকে দিয়ে আমি বোর্ডিংটা বন্ধ করে আসছি। এই বলেই সে ঢুকেছে, কিন্তু তখন ওই ঢোকাটাই কাল হলো। তারপরে তো ওই বোর্ডিংয়ে আমাদের পাচক সহ, স্টাফ সহ মোট ১৭ জন, ১৮ জনকে একজন ওদের মধ্যে বেঁচে গেছে। কিন্তু আপনি আপনার মাকে সহ খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসে? তৎক্ষণাৎ আমরা ছুটে আসি। তখন পাশেই জমিদার বাড়ি, জমিদারের ওয়াইফ, যদিও জমিদারিত্ব ছিল না, কিন্তু জমিদারের স্ত্রী তখন জীবিত ছিলেন। তো আমরা তখন তার কাছে জানতে চাইলাম যে ঘটনা কি হলো। তখন উনি বললেন হঠাৎ করে জিপ এলো, জিপ এসে চতুর্দিক ঘিরে ফেললো। তারপর দেখলাম এখানে সবাইকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করলো এবং সাথে সাথে ওরা ওই সবগুলো বডিকে
জিপে তুলে কোথায় যেন নিয়ে গেল। তো আমরা ভাবলাম হয়তো ওর মধ্যে আমার বাবা জীবিত থাকতে পারে। আমরা তৎক্ষণাৎ তখন কারফিউ চলছিল, কারফিউ শিথিল হওয়ার পরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খোঁজ করার জন্য ক্যাম্প ছিল তখন, ওই ক্যাম্পে যাই, কিন্তু সেখানে পাই না। তারপরে আরো বিভিন্ন জায়গায় আমরা মা সহ আমি খোঁজাখুঁজি করি যে যদি হয়তো কোনো ক্যাম্পে নিয়ে থাকে তাহলে হয়তো বাবাকে পাবো, কিন্তু না পেয়ে বিফল মনোরথ হয়ে ফিরে আসি। পরবর্তী পর্যায়ে আমার আত্মীয় স্বজন যারা ছিল তখন বলল যে দিনকে দিন তো অবস্থা আরো খারাপ হচ্ছে, এখন আমাদের জীবন নিয়েই সংকীর্ণ অবস্থা, তো তোমরা এক কাজ করো, আগে চলো আমরা সবাই এখান থেকে চলে যাই, পরে অবস্থা একটু ভালো হলে না হয় আমরা আবার পরে খোঁজ করে দেখতে পারবো। তারপরে আমরা মার্চ মাসের ওই কয়দিন তো ছিলামই, তারপরে এপ্রিলের 6-7 তারিখ অবধি আমরা এখানে ছিলাম, ঢাকাতেই অবস্থান করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা ঢাকা থেকে নদীর ওই পারে যাই প্রথমে, আমার মামা সহ এবং আমাদের আরো কয়েকজন আত্মীয় স্বজন ছিল। নদীর ওই পার হয়ে আমরা বেশ কিছু চড়াই উতরাই পার হয়ে তারপরে আমরা ভারতে চলে যাই। এবং স্বাধীনতার পর বাবার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, বাবার বন্ধুরা, তো এটাও তখন আলবদর বাহিনী এবং রাজাকার বাহিনী এরা দখল করে নিয়েছিল পুরো বোর্ডিংটা, এবং দরজা জানালা লাইট ফ্যান যা কিছু ছিল সবই ভেঙে ফেলেছে এরা। তো পরে ঢাকায় যারা মুক্তিযুদ্ধ করেছে কিছু, সেখানে বাবার বন্ধুরাও আছে এবং শুভাকাঙ্ক্ষী আছে, এরা তখন পরবর্তীতে এই বোর্ডিং উদ্ধার করে এদের কাছ থেকে, এবং তখন আমাদেরকে খবর দেয় যে বৌদি আপনি চলে আসুন, আপনার বিউটি বোর্ডিং আবার আপনি চালু করুন, আপনি এটা বুঝে নেন। তখন এরা মাকে বিউটি বোর্ডিংটা বুঝিয়ে দেয় এবং যথেষ্ট সহযোগিতা করে, এরা নিজেরা কিছু চাঁদা তুলে মার হাতে দেয়, তারপরে মাই তখন লোক দিয়ে পুনরায় বিউটি বোর্ডিংটা চালু করেন। এই যে যারা সহায়তা করেছিলেন তাদের কারো নাম মনে আছে আপনার? তাদের মধ্যেও অনেকেই মারা গেছে, তাদের নাম তো তখন আমি ছোট ছিলাম, তবে ছবি আছে কয়েকজনের, তো 2-1 ছবি, যেমন আমাদের একজনের নাম মনে আছে, হাদি সাহেব বলে একজন ছিলেন ঢাকা বিল্ডার্সের, উনি জনাব আব্দুল হাদি, উনি সবসময় আগে ছোটবেলা থেকে আমাকে খুব আদর করত, উনি এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা তারকের বর্ণনা থেকে শুনছিলাম যে কিভাবে এই বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা তাদের ক্যাম্পে পরিণত করেছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এখানকার তাদের যারা শুভানুধ্যায়ীরা, যাদের মধ্যে মুসলমানরা ছিলেন, নিশ্চয়ই হিন্দুরাও ছিলেন, তো মিলিত হিন্দু মুসলমানের এই দেশ, তারা উদ্যোগ নিয়ে সহযোগিতা করে তাদেরকে ফেরত নিয়ে আসেন। এবং তারকের মা, আপনার মায়ের নাম কি? আমার মার নাম প্রতিভা সাহা। জি, তারকের মা প্রতিভা সাহার হাতে এই বিউটি বোর্ডিং তুলে দেন এবং তারা আবার এখানে তাদের যে বোর্ডিং যে কার্যক্রম ছিল সেটা তারা চালু করেন। এবং আবারও আমরা জানি যে ধীরে ধীরে এটা আবার সংস্কৃতি সেবীদের তাদের একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়। জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি বিউটি বোর্ডিং হচ্ছে এদেশে সংস্কৃতি চর্চার একটা প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে ছুটে এসছে যেমন পূর্ববর্তী প্রজন্মের শিল্পীরা, স্রষ্টারা, তেমনি এখনো নতুন প্রজন্মের শিল্পীরাও ঐতিহ্যের অনুসরণে, পরম্পরার টানে তারা এখানে ছুটে আসেন। এবং বিউটি বোর্ডিং আজ অবধি তাই হচ্ছে সৃষ্টিশীল মানুষের এক অবাধ